এভরিওয়ান, দিস ইজ নিউট্রিয়েন্ট স্পোর্টস পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কেমন হওয়া উচিত এটা নিয়ে একটু কথা বলবো। আশরাফুল ভাই, ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার কথা খুবই কম শোনা যাচ্ছে। নেটওয়ার্ক হয়তোবা এখনো ক্লিয়ার হয়নি মনে হয়। আসলে সেই কারণে। কেবল জি, তো একটু জোরে বলবেন তাহলে একটু প্লিজ আর কি আমার জন্য ইজি হবে। অবশ্যই ভাই, ঠিক আছে। তো ভাই, লাস্ট 1 মান্থ আমাদের জন্য একটা ক্রাইসিস একটা মোমেন্ট গেল এবং আমরা বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের নাগরিক সবাই এটার জন্য অনেক সাফার করেছি এবং ওই অভিজ্ঞতাটা আপনার থেকে আমি একটু শুনতে চাইবো। ওই মোমেন্টটা আপনার জন্য কতটা কি? না অবশ্যই আসলে যারা বাংলাদেশে ছিলেন ডেফিনিটলি বিশেষ করে আমাদের বয়সী যারা আপনি যেহেতু এখন আহ, দেশের বাইরে আছেন, ওইখান থেকে সেটাই। তো যেহেতু আমি আসলে মাইনর কাউন্টি খেলতে আপনার পোস্টমথ ক্রিকেট ক্লাবের হয়ে আছি প্রায় এপ্রিলের 17 তারিখে এসেছি। তাদের সিজন শেষ হবে আপনার সেপ্টেম্বরে। তো এখন আমাদের টিম অলরেডি আমরা 1 নাম্বার পজিশনে আছি। তো লাস্ট একটা মাস অবশ্যই বাংলাদেশে যারা ছিলেন আর কি স্টুডেন্টরা যেভাবে কোটার বিষয়ে যে আন্দোলনটা করেছেন সেই জায়গা থেকে পরে এখন গভর্নমেন্ট কে সরানো হয়েছে। আহ, শেখ হাসিনা নিজেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তো এই জিনিসগুলো আসলে স্টুডেন্টরা যেভাবে করেছেন এটা আসলে হ্যাটস অফ আমি বলবো যে আহ, লাস্ট 15টা বছর ধরেই আসলে ওনারা পাওয়ারে ছিলেন। তো যারাই আহ, সবাই কিন্তু আমি বলবো যে চুপচাপ ছিলেন, ভয়ে ছিলেন। তো এখন আহ, যেহেতু আপনার পুরা যেভাবে নেমেছে আর কি বাংলাদেশের সব জায়গা থেকে নেমে বাধ্য হয়েছেন যে আসলে শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে। তো এটা পুরাটাই স্টুডেন্টদের কারণেই হয়েছে। আহ 71 সালের যুদ্ধ আসলে আমরা আমরা যা আমাদের বয়সী যারা আমরা দেখি নাই। তো অলমোস্ট যারা বাংলাদেশে ছিলেন আপনারা আমার কাছে মনে হয়েছে যে পুরা সেই যুদ্ধের থেকেও বড় এটা আমি মনে করি যে যেভাবে নেমেছেন সবাই যারা আহ আর সবার মনের ভাব প্রকাশ করেছেন। আমি দেখেন রাজনীতি বুঝি না, আমি জাস্ট আপনাকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি আহ ক্রিকেটের সাথে আছি প্রায় 27 28 বছর ধরে আমি ক্রিকেট আর কি আমি একদম আন্ডার 12 11 থেকে যখন শুরু করেছি খেলাধুলাটা তখন থেকে আসলে একটাই জিনিস আমি সবসময় এখনো এই বয়সে আমি আর কি আমার এখন 40 তারপর আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। সেই কারণে আমি এখনো ইংল্যান্ডে এসেছি, খেলছি, খেলা দেখি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সবসময় আমি বলতাম লাস্ট 5 6 বছর ধরে কিন্তু আমি এই জিনিসটা বলছিলাম যে দেশ যেভাবে চলছিল আমাদের ক্রিকেট বোর্ডও কিন্তু ঠিক সেম ভাবেই চলছিল। একই লোক আপনার প্রায় 12 13 বছর ধরে আহ, আপনার সিলেক্টর ছিলেন, বোর্ড প্রেসিডেন্ট উনিও একই জায়গায় ছিলেন এবং বোর্ড ডাইরেক্টর যারা ছিলেন তারাও একই পজিশন ধরেই রেখেছিলেন। আহ, কখনোই হয়তোবা লাইক দেখেন যখন আমরা সবসময় আমি বলে থাকি যে আমাদের লিস্ট এ ক্রিকেটে প্লেয়ার হলো আপনার 220 থেকে 240 জন ক্রিকেটার, 12টা প্রিমিয়ার ডিভিশন টিমে প্রায় 15 থেকে 20টা করে প্লেয়ার নেওয়া হয়, অনেক টিমে 20 25 জন প্লেয়ার নেওয়া হয়। তো এই যে আপনার 220টা প্লেয়ার তারা কিন্তু 6টা মাস ক্রিকেট খেলার অপরচুনিটি পায় না, যেটা দেখেন ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়া বলেন যে কোনো দেশেই তারা কিন্তু সবাই খেলার অ্যারেঞ্জমেন্ট করে থাকেন। আপনি দেখেন যে আমরা যখন বিপিএল করি, বিপিএল এ মাত্র আমাদের 60 থেকে 70টা প্লেয়ার খেলার সুযোগ পায়। তো ওই সময় কিন্তু অন্য প্লেয়ারদের কোনো অ্যারেঞ্জমেন্টই আমরা করি না যে না যে 60টা প্লেয়ার খেলছে আরো ধরেন 60টা প্লেয়ারকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায়
কারণ আমাদের প্রচুর কোচ কিন্তু ক্রিকেট বোর্ডের আন্ডারে আছেন, যারা ওই সময়টা ঘরে বসে থাকতে হয়। আ কারণ তাদের কোনো কাজ থাকে না। আমাদের বিপিএল যখন হয় দেখা যায় যে আমাদের সবাই ওই বিপিএল নিয়ে ফোকাস করেন। ম্যানেজমেন্ট বলেন, ডাইরেক্টর বলেন সবাই ওইটা নিয়েই কাজ করেন। কিন্তু এইটা তো আসলে হওয়া উচিত না। দুনিয়ার সব জায়গায় দেখেছি যে ২০১৯ ওয়ার্ল্ড কাপে আমি ইংল্যান্ডে ছিলাম। তখন দেখলাম যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কাউন্টি হচ্ছে, মাইনর কাউন্টি আরকি যার কাজ তারটা কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের দেশে একটা কোনো আইসিসি ইভেন্ট বলেন বা একটা কোনো সিরিজ যদি হয়, একটা হোম সিরিজ খেলবে, সব খেলা বন্ধ করে ওই জিনিসটা নিয়ে আমরা সব ডাইরেক্টর বলেন বা ক্রিকেট বোর্ড আমরা ওইটা নিয়েই খালি ফোকাস করি। কিন্তু বাকি প্লেয়াররা যে ঘরে বসে থাকতে হয়, সেই জিনিসটা তারা খেয়াল করে না। আপনার আমি জাস্ট এক্সাম্পল দেই। ২০১০ এ মনে হয় আমরা নিউজিল্যান্ডের সাথে ৪-০ তে সিরিজ উইন করেছিলাম। হোয়াইট ওয়াশ করেছিলাম, বাংলা ওয়াশ। তখন আ আমি টিমে ছিলাম না। টিমের বাইরে ছিলাম। তো আমরা ফার্স্ট ক্লাস ম্যাচ চলছিল। একটা ম্যাচ হলো ১০০ মারলাম। তো আরেকটা ম্যাচ খেললে ১০০ মারলে আমি ঢুকে যাবো। কিন্তু নিউজিল্যান্ড আসবে বলে সব খেলা বন্ধ। ভাই নিউজিল্যান্ড আসবে বলে সব খেলা বন্ধ। তাহলে আপনার ফিরার কোনো অপরচুনিটিটা নাই। তো এই জিনিসটা আমরা আমি মনে করি যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমাদের যেই ভাবে হওয়া উচিত ছিল ডেভেলপ সেটা হয়নি। আমরা হয়তোবা আ জাস্ট ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তা করেছি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই চেঞ্জটা দরকার ছিল। আ সে আপনি স্টুডেন্টরা যেভাবে চেঞ্জ করেছেন, এই চেঞ্জটা আমাদের ক্রিকেটের জন্য যেহেতু আমি রাজনীতি অত বুঝি না, ক্রিকেট যতটুকু বুঝি আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটের জন্য এই চেঞ্জটা খুব দরকার ছিল। কারণ একই লোক আ সরছিলেন না। দেখেন আ নিজের থেকে কেউ আমাদের দেশে আ খারাপ হলে যে সরে যাবো, সেই জিনিসটা এই কালচারটা তৈরি হয়নি। তো যে ঘটনা ঘটেছেন স্টুডেন্টরা যেভাবে করেছেন, আমার মনে হয় যে এখন থেকে যারাই দায়িত্বে আসবেন তারা হয়তোবা আ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তার ভালো কাজ করতে হবে, honestly কাজ করতে হবে। আদারওয়াইজ আ সেম স্টুডেন্টরা যেভাবে নেমেছেন, সামনেও হয়তোবা এই ধরনের যারা ভালো কাজ করতে পারবেন না, তারা নিজের থেকে সরে যাবেন, আরেকজনকে অপরচুনিটি করে দিবেন। এই কালচারটা আমাদের তৈরি করতে হবে। তো এখনকার ইয়াং জেনারেশন হয়তোবা আশা করব যে তারা যেই পথটা দেখিয়েছেন, এটা ডেফিনিটলি ভালোর দিকেই যাবে ইনশাআল্লাহ। জি। তবে যেটা বললেন আপনি যে একটু আগে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু রিলেটেড জোরে বলেন ভাইয়া। তো একটু আগে আপনি যেটা বললেন আরকি যে আমরা এক সিলেক্টরকে আমরা অনেক দিন ধরে দেখছিলাম বিসিবিতে। তো ওই যে একটা ব্যাপার তারপর প্লেয়ারদের মধ্যে কিন্তু আমরা লাস্ট কয়েক বছর ধরে ওই বন্ডিংটা দেখছি না। ওইটা কি ওই যে আমরা অনেক সময় শুনি আমরা যারা মিডিয়া পার্সন যে জাতীয় দলের মধ্যেও একটা প্যানেলের সৃষ্টি হয়। তো ওই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটু বলেন এটার পেছনে দায়টা আসলে তো আমরা জানি আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং তাদের নীতি নির্ধারকদের এবং স্পেশালি যদি আমি একজন মানুষের কথা বলি মিনহাজুল আবেদিন নান্নু তিনি অনেকদিন বাংলাদেশ জাতীয় দলের সিলেক্টর ছিলেন এবং তার সময় আসলে আমরা আলটিমেটলি এই জিনিসগুলো একটু বেশি দেখেছি ক্রিকেটারদের মধ্যে ওই বন্ডিংটা ছিল না তারপর পার্সোনালি এটাকে যাওয়া ওই ব্যাপারগুলো যদি একটু না দেখেন আসলে হ্যাঁ, সেটাই বললাম যে আমাদের আমি সবসময় বলতাম আগে যেহেতু আমি ২০১৩ র পরের ন্যাশনাল টিমের বাইরে ছিলাম। তো তখন আমার কাছে মনে হয়েছে যে সবসময় আমার কাছে মনে হয়েছে যে দেশ যেভাবে চালাচ্ছিলেন ক্রিকেট বোর্ডও ওইভাবে চালাচ্ছিলেন। একই লোক একই জায়গায়। তো ডিফারেন্ট কোনো চিন্তা ভাবনা কিন্তু আসে নাই। নান্নু ভাইকে আমি আসলে দোষ দিব না যেহেতু উনাকে রাখা হয়েছে। ওরা যা বলতো উনি ওইভাবে শুনতেন। তো সেই কারণেই আসলে রাখা হয়েছে। কারণ ফারুক ভাই কিন্তু ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ছিল। তারপরে চলে যাওয়ার পরে আবার এসেছিলেন। তারপর সু আ ফারুক ভাই চলে যাওয়ার পরেই কিন্তু আকরাম ভাইও কিন্তু ছিলেন সিলেক্টর হিসাবে, চিফ সিলেক্টর হিসাবে। পরে উনিও কিন্তু যখন তামিমকে নেওয়া হয়নি একটা সিরিজে,
তখন উনি রিজাইন করেছিলেন। ওই সময় কিন্তু আসলে নান্নু ভাই পরে ফারুক ভাই চলে যাওয়ার পরে এসেছেন। তো নান্নু ভাইয়ের আমি অতটা দোষ দেই না এই কারণে যেহেতু উনাকে যেভাবে বলা হতো সেভাবে উনি করেছেন। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট বলেন বা বোর্ড ডাইরেক্টররা যেভাবে বলতেন উনি সেভাবেই শুনতেন। উনার পজিশনটা উনি ১২ টা বছর ধরে রেখেছেন। ঠিক না? আ তো উনাকে আমি আসলে অতটা দোষ দিব না। যেহেতু উনার কোনো সে ছিল না। উনিও চিন্তা করেছেন যে না যেভাবে বলছেন ওইভাবে করেই উনি থাকার চেষ্টা করেছেন এবং ছিলেন। আ সেই কারণেই কিন্তু আমাদের কোনো ডেভেলপ হয়নি। আপনি যদি দেখেন যে তামিম ইকবাল সে রিটায়ার্ড করতে চান বা চেয়েছেন কিন্তু তাকে আমরা এখন সে তাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়ার জন্য বোর্ড প্রেসিডেন্ট প্রত্যেকদিন নিউজ করেন। জালাল ইউনুস ভাই উনি নিউজ করেন যে আমরা ওকে চিঠি দিয়েছি, ওকে চাই। একটা প্লেয়ার সে চাচ্ছে না খেলতে, আপনি তাকে চাচ্ছেন জোর করে। তার মানে আপনি অন্য কোনো প্লেয়ারদের ডেভেলপই করেননি। এবং আ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ডেফিনিটলি যখন সাকিব নিষেধাজ্ঞায় গিয়েছিলেন ২০১৯ ওয়ার্ল্ড কাপের পরে, তারপরে আসলে বোর্ড যে ডিসিশনটা নিয়েছিল যে ৩ টা ক্যাপ্টেন করা ৩ টা ফরম্যাটে, তখনই আসলে আমাদের ক্রিকেটটা অনেকটা পিছিয়ে গিয়েছে। কারণ ৩ ফরম্যাটের ৩ ক্যাপ্টেন, তাদের ৩ জনের ৩ টা চয়েস থাকতো যে আমিও কারণ স্বাভাবিক আমরা এশিয়ান মানুষ আমাদের অ্যা আরকি লাইকিংস, ডিসলাইকিংস থাকবেই। তো সেই জায়গায় আপনি দেখেন যে ৩ টা প্লেয়ারের ৩ ধরনের ২-৩ টা করে প্লেয়ার তাদের পছন্দ ছিল তারা কিন্তু ক্যারি করেছেন। কিন্তু তাদের কাছ থেকে যেমন আপনি যদি দেখেন যে মিথুন আলীকে আমরা ওই সময় সবগুলা ফরম্যাটেই ৩ টে ক্যাপ্টেনই ক্যারি করেছিলেন। ইয়াসির রাব্বিকে ক্যারি করেছিলেন। তো এই কিন্তু তাদের কাছ থেকে ওই পারফরম্যান্সটা ওইভাবে পায়নি বাংলাদেশ। সেই কারণেই আসলে সমস্যাটা হয়েছে। মাশরাফি যখন আপনার ক্যাপ্টেন ছিলেন ২০১৯ ওয়ার্ল্ড কাপে। অ্যা সেই জায়গায় কিন্তু ইমরুল কায়েসকে আরকি তার যে পারফরম্যান্স ছিল জিম্বাবুয়ের সাথে ৩ ম্যাচে ১৪০, ৯০ আবার আরেকটা ১০০ প্রায় ৩৫০ প্লাস রান করেছেন কিন্তু তার কিন্তু অপরচুনিটিটা হয়নি। সেটা কিন্তু আমরা যতটুকু নিউজ বা যতটুকু শুনেছিলাম যে সৌম্য সরকারকে সে চেয়েছিলেন ১ নাম্বার চয়েসে। যেমন সিলেক্টর বা অন্য কেউ সৌম্য সরকারকে ওইভাবে চায়নি। কিন্তু আ মাশরাফির কারণেই কিন্তু ইমরুল কায়েসের খেলাটা হয়নি। আপনার ২০১৯ ওয়ার্ল্ড কাপটা যদি আপনার আ ওই সময়টায়। তো এরকম লাইকিংস, ডিসলাইকিংস তো থাকবেই স্বাভাবিক। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে ২০১৯ ওয়ার্ল্ড কাপের পরে সাকিব নিষেধাজ্ঞা যাওয়ার পরে ৩ টা ক্যাপ্টেন দেওয়াতে ওই জায়গাটাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা ওইভাবে আ যেভাবে আমরা চাচ্ছিলাম সেই জিনিসটা পাইনি। তো আশা করব যে এখন হয়তোবা শান্ত ৩ টা ফরম্যাটের ক্যাপ্টেন আমি মনে করি যে হয়তোবা টি-২০ ওয়ার্ল্ড কাপে তার ব্যাটিং পারফরম্যান্স ভালো হয়নি বা টি-২০ পারফরম্যান্সও আসলে অতটা ভালো না। তারপরেও আমি মনে করি এজ এ লিডার হিসাবে আ আমি মনে করি যে সে ভালো করবেন। ডেফিনিটলি আমরা তাকে সাপোর্ট করতে হবে। কারণ সে সো ফার ৩ টা ফরমেটই ভালো ক্যাপ্টেন্সি করছেন। ব্যাটিং এ হয়তোবা পারফরম্যান্স করলে ব্যাটিং পারফরম্যান্সটা আসলেও এত সহজও না। এটাও ঠিক যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৩ টা ফরমেটই আপনার রেগুলার পারফরম্যান্স করাটা এত সহজ না। তারপরেও আমি মনে করি যে এটা রাইট ডিসিশন যে ৩ টা ফরমেটে ৩ ক্যাপ্টেন না দিয়ে একটা প্লেয়ার যে সবগুলা ম্যাচ খেলতে পারবে এরকম একটা মানুষকে ক্যাপ্টেন্সিতে থাকা উচিত। আমাদের দেশে বিশেষ করে আমি মনে করি যে এটা যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইন্ডিয়া তাদের মতন হয়তোবা সম্ভব। কিন্তু আমাদের দেশে আসলে আপনি যখনই ৩ টা ক্যাপ্টেন দিবেন তখনই আপনার ২ টা ৩ টা করে আপনার পছন্দের প্লেয়ার আপনার কাছে মনে হবে এবং সিলেকশনে আসবেন। আ আপনার উম তাইজুল সে কোনো ফরমেটেই জাস্ট টেস্ট ফরমেটে খেলতেন কিন্তু দেখা গিয়েছে যে ২০২১-২২ এর সময় সে টি-২০, ওয়ানডে কারণ তামিম, মাহমুদুল্লাহ ক্যাপ্টেন ছিলেন। সে তাদের ক্যারি করেছেন। কিন্তু সে কিন্তু ওই ফরমেট গুলাতে খেলতেন না। তো এরকম আমার মনে হয় যে ওই সমস্যাটা হয়েছিল ওই সময়টাতে। জি, থ্যাংক ইউ ভাইয়া। তো আরেকটা
যেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। তারা আমরা জানি রানিং প্লেয়ার থাকা অবস্থায় সরকার দলের এমপি হয়েছিলেন, এবং বাংলাদেশে যে লাস্ট 1 মান্থে যে ক্রাইসিস মোমেন্টটা যেটা আমরা ফেস করলাম সবাই মিলে, এই দুজন ক্রিকেটার একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত বলেন নাই। ছাত্ররা মারা যাচ্ছে গুলি খেয়ে, তারা তখনও নিশ্চুপ। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেছেন এবং আপনি কিভাবে এটা জাজ করবেন? এটা আমি ব্যক্তিগতভাবে দেখেন আসলে আমরা স্টুডেন্টরা বা সবাই হয়তোবা আশা করেছিলাম তাদের কাছ থেকে। কিন্তু এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তারা কিন্তু একটা দলের এমপি ছিলেন। তো এবং তাদের এগেইনস্টেই কিন্তু আওয়াজ উঠেছে, ঠিক না? যে তো সেই জায়গায় তারা কিন্তু আগে হ্যাঁ, যদি তারা পজিটিভ থাকতো যে না আমি যাই হোক আমি অ্যা এই, এই পাওয়ারটা চাই না। তখন হয়তোবা তারা স্ট্যাটাস দিতে পারত। যেহেতু তারা এই পাওয়ারটা চেয়েছেন এবং পেয়েছেন, আ সেই কারণে তারা কিন্তু চাইলেও এই স্ট্যাটাস দিতে পারে না। অন্যায় হলেও আ তখন তারা এটা কিছু বলতে পারে নাই। বিকজ অফ এইটা আমার কাছে মনে হয়েছে। দেখেন যদি তারা চাইতো যে না আমি এই পাওয়ার চাই না, যেটা সত্যি সেটা আমি বলব। তাহলে তারা ওটা বলতে পারত। কিন্তু যেহেতু তারা মাশরাফি কিন্তু বিরাট একটা পোস্ট নিয়েছিলেন। শেখ হাসিনা কিন্তু আ আমার কাছে মনে হয়েছে যে দেখেন মাশরাফি যখন ২০১৯ এ ইলেকশন করেছিলেন আরকি এবং আমি ঠিক জানি না তাদের জিনিসটা। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে মাশরাফির সাথে যেহেতু আমি একদম ছোট থেকেই আন্ডার 17 থেকেই আমরা একই সাথে রুমমেট ছিলাম। এবং লম্বা কেরিয়ার আমাদের ২ জনেরই। তো যতটুকু আমি ওর সাথে রুমমেট থেকে এবং ফ্রেন্ডশিপে আমার কাছে মনে হয়েছে যে সে কিছু করতে চেয়েছে বাংলাদেশের জন্য। আরকি বিশেষ করে নড়াইলের জন্য সে কাজ করতে চেয়েছেন। আ তো নড়াইলের জন্য সে কাজ করেছেন তো আ কাজ করতে চেয়েছেন এবং সেই কারণে আ প্রধানমন্ত্রী যদি আপনাকে বলতো যে, তুমি এই কাজটা করতে হবে। তো ওই না বলার আসলে ওই পাওয়ারটা ছিল না। সাকিবের বিষয়টা আমি ঠিক জানি না যে সেম জিনিসই হয়তোবা হয়েছে। যে তারা শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি কাউকে কিছু বলে এবং সেটা তো আসলে ওই সময়টা আ না, না বলার সেই সাহসটাও কিন্তু আমাদের দেশে ছিল না যে, "না আমি করব না।" আ ওই সাহসটাও ছিল না। তারা হয়তোবা চেয়েছেন। বিশেষ করে মাশরাফি অ্যা উন্নত করার জন্য যে নড়াইলে কাজ করার জন্য তার ইচ্ছা একদম ছোটবেলা থেকেই ছিল। আ সেইটা যে আসলে এমপি বা মন্ত্রী হয়ে করতে হবে সেটা বুঝি নাই। কিন্তু আ যেহেতু তার একটা বড় 2nd আ 2nd বার তারা যখন নির্বাচিত হলো, আ তারপরে তো তাকে একটা বড় পোস্ট দেওয়া হয়েছে। হুইপ মনে হয় হয়েছিলেন। তো সেই কারণে আরকি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা চাইলেও পারত না। কারণ যেহেতু তাদের এগেইনস্ট এ আন্দোলন ছিল। তো সেই জায়গায় আমি নরমাল ভাবেই দেখি। আ আমি একদম হ্যাঁ, অনেকে হয়তোবা আ সবাই আরকি আমাদের যারা চেয়েছি পাইনি সেই জায়গায় তো খারাপ লাগারই স্বাভাবিক। কিন্তু আমি নরমাল ভাবেই দেখেছি। যেহেতু তারা তাদের এগেইনস্ট এ আমরা আন্দোলন করছি। তো সেই জায়গায় তারা কোন স্ট্যাটাস তো দিতে পারে না। ঠিক না? জি ভাইয়া, তো আরেকটা ব্যাপার, এখন যদি বাই এনি চান্স মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে ইন ফিউচার জড়াতে চান, তাহলে আপনি ওই জিনিসটা অ্যাকসেপ্ট করবেন কিনা, কিংবা বাংলাদেশের আপামর জনতা সেটা মেনে নেবে কিনা, আপনার কি মনে হয়? বুঝলাম না। আবার বলবেন? একটু জোরে বলবেন। মাশরাফি বিন মুর্তজা যদি ইন ফিউচার বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান, সেটা আমরা সবাই মেনে নেওয়া উচিত হবে কিনা, আপনি কি মনে করছেন? দেখেন অবশ্যই ক্রিকেটের জন্য যদি সে আসে বা এমনও হতে হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখেন যারাই এখন দায়িত্বে আসবেন, তারা যদি বেস্ট পারসন হয়, ক্রিকেটের সাথে যদি তারা আসে আমি মনে করি যে অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত। কারণ আ যেভাবে সে তার পুরা ক্যারিয়ারটা খেলেছেন, আমি তো দেখেছি যে আসলে ৯ মাস ১৪ মাস সে কিন্তু ক্রিকেটের বাইরে ছিল একেকটা অপারেশনের কারণে। সেই যে ৯ মাস ১৪ মাস বাইরে ছিলেন, একা সে ফিটনেস ঠিক করে
তারপরে এসেছেন। যদিও লাকি আমি বলবো। এই কারণে লাকি বলবো যে সে সুস্থ হয়েই সাথে, সাথে কিন্তু সুযোগ পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার বা বাংলাদেশ টিমে খেলার। যেই জিনিসটা অন্য ক্রিকেটাররা হয়তোবা এই অপরচুনিটিটা পায়নি কখনো। যে আপনি সুস্থ হয়েছেন, কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ বা লিস্ট এ ক্রিকেট না খেলে আপনাকে ন্যাশনাল টিমে কোনো প্লেয়ারকে কিন্তু নেওয়া হয়নি। তো এই জায়গাটায় তারা খুব ভাগ্যবান। আ তো সেই জায়গায় অবশ্যই ক্রিকেটের জন্য ডেফিনিটলি সে যদি ক্রিকেটের জন্য আসে, অবশ্যই আমি মনে করি যে যারাই দায়িত্বে থাকবেন আ অ্যাকসেপ্ট করা উচিত। জি। তো আশরাফুল ভাই, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের যে করাপশনের যে একটা ব্যাপার আমরা এত বছর ধরে শুনে আসছিলাম, যে আমাদের রিজার্ভ 900 কোটি, আমরা কোনো প্রশ্ন করলেই আমরা জানতে পারি তার প্রেক্ষিতে যে আমাদের রিজার্ভ হচ্ছে 900 কোটি। আলটিমেটলি টাকাটা দিয়ে আসলে কি করেছেন বিসিবি প্রেসিডেন্ট? ডেভেলপ হয়নি। এটার জন্যই তো বললাম যে উনারা কোনো ডেভেলপ করেনি। ঢাকার যারা আমরা প্লেয়ার আছি ফার্স্ট ক্লাস ক্রিকেটার বলেন বা জুনিয়র ক্রিকেটার বলেন, তাদের কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমরা তৈরি করতে পারিনি। এই আরকি ২৪ বছর ধরে টেস্ট খেলছি। আপনি ঢাকার যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার, তারা যে অফ সিজনে অ্যা আরকি ভাবে ফিরে আসবে বা একটা ন্যাশনাল টিমের বাইরে চলে গিয়েছে, সে যে ফিরে আসবে, সেই সুযোগ সুবিধাটা পুরা বাংলাদেশেই আমরা তৈরি করতে পারিনি। আমাদের ক্রিকেট বোর্ড খুবই রিচ, খালি শুনছি। কিন্তু তারা কোনো ডেভেলপই করেনি। আপনি যদি দেখেন যে ঢাকা শহরে ওই মিরপুর ইনডোর ছাড়া আরেকটা ইনডোর কিন্তু নাই। আ তো যেটা আমি ছোটবেলায় ধানমন্ডি আবাহনী মাঠের ইনডোরে প্র্যাকটিস করে কিন্তু বড় হয়েছি। সেই যে ছোটবেলার ২০০০ আ ১৯৯৬-৯৭ এ যে আমরা ইনডোরে যেতাম এবং লাইটের নিচে ব্যাটিং করতাম, অন্যরকম একটা ফিলিংস ছিল। এখন ওই সুযোগ সুবিধাটা কিন্তু বাংলাদেশে তৈরি করতে পারেনি ক্রিকেট বোর্ড। তো এই জায়গাটায় অনেক পিছিয়ে আছে আমি মনে করি। জাস্ট আমরা ন্যাশনাল টিম কেন্দ্রিক ছিলাম বা আ ইনস্ট্যান্ট আমরা জিনিসগুলা চাইতাম যে হ্যাঁ, এই টুর্নামেন্ট করি, ওই টুর্নামেন্ট করি। কিন্তু পুরা একটা বড় যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা কিন্তু ছিল না। তো অবশ্যই আশা করব আ ডেফিনিটলি নতুনভাবে হয়তোবা আ এই বোর্ড চলে যাওয়ার পরে হয়তোবা নতুনভাবে আসবেন যারা, তারা হয়তোবা এই কাজগুলা করবেন। ডেফিনিটলি আশা করব এটা। জি ভাই, তো আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু বললেন যে আমরা নতুন করে জি বোর্ডটা ভাই, সাজাবার একটা সুযোগ পেয়েছি, বললাম ভাই যে এখন তো নতুন করে বোর্ডটা সাজাবার একটা সুযোগ এসেছে আমাদের সামনে। তো অবশ্যই। ওই ব্যাপারটা আপনি কোন কোন সেক্টরে চাইবেন, এবং আপনার স্পেসিফিক কোনো মানুষ আছে কিনা বাংলাদেশ ক্রিকেটের জন্য যারা কাজ করতে পারবেন বলে আপনার মনে হয়? আমি একটা উদাহরণ আপনাকে বলি, যেমন নাজমুল আবেদিন ফাহিম স্যার। হুম। আ ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আ হয়তোবা আমিনুল ইসলাম বুলবুল ভাইকে আমরা আনতে পারি। আমাদের কারণ লাস্ট উনি ২০০৩ এ উনি খেলা ছেড়েছেন। তারপর থেকে আসলে দেশের বাইরে আ আইসিসির হয়ে কাজ করছেন। উনার যেই এক্সপেরিয়েন্সটা আ এবং বাংলাদেশের আমি বলব যে ফাইনেস্ট ব্যাটসম্যান ছিলেন। টেকনিক্যালি বলেন। তো সেই জায়গায় বুলবুল ভাইরে আমরা হয়তোবা আ কাজে লাগাতে পারি। আ আমাদের স্ট্রাকচার বলেন, কোচিং দেখেন ২০০৯ সালের পরে আমাদের আর কোনো লেভেল 3 কোচ কিন্তু তৈরি হয়নি। আ ২০২৩ এ আমি আ লেভেল 3 কোচিং কোর্সটা করেছি। তাও সেটা আমার ব্যক্তিগতভাবে করা। বুলবুল ভাইয়ের কারণেই করতে পেরেছি আইসিসির আন্ডারে। তো ২০০৯ এর পরে এখন আমরা ২০২৪ এ আমাদের ওই যে ১০-১২ জন লেভেল 3 কোচ ছিলেন যারা, তারপরে কিন্তু আর কোন লেভেল 3 কোচ তৈরি হয়নি। তো যেহেতু বুলবুল ভাই আসলে আইসিসির হয়ে এই কাজগুলা করছেন, কোচদের কোচ বানাচ্ছেন। তো আমি মনে করি যে অবশ্যই উনাকে নিয়ে এসে আমরা কাজে লাগাতে পারি। অবশ্যই ফাহিম স্যার ছিলেন। উনিও কিন্তু ছিলেন এই বোর্ডের সাথেও কাজ করেছেন। লাস্ট হয়তোবা ৫-৬ বছর কাজ করেননি। কিন্তু এর আগে কিন্তু এই ক্রিকেট বোর্ডের সাথেই ছিলেন। আ তো অবশ্যই উনার এক্সপেরিয়েন্সটা হয়তো আমরা কাজে লাগাতে পারি। যারা সিনিয়র আছেন,
ইমরান স্যার আছেন, ওনাদেরও হয়তো আমরা কাজে লাগাতে পারি অবশ্যই। কিন্তু এখন আমাদের অনেকগুলা টেস্ট প্লেয়ার কিন্তু কোচ কাজ করছেন। লাইক রাজিন ভাই, তালহা জুবায়ের, তারেক আজিজ ভাই ঢুকেছেন, তুষার ভাই ঢুকেছেন। তো এটা একটা পজিটিভ দিক। ডলার মাহমুদ আছে। আ অনেকগুলা টেস্ট প্লেয়ার বা ইন্টারন্যাশনাল প্লেয়ার ইয়াং ওরা কাজ করছেন। তো তাদের নিয়ে আমরা হয়তোবা ভালো মতন একটা প্ল্যানিং করতে পারি। লেভেল 3 এগুলা কিভাবে করানো যায়, দেশের বাইরে পাঠিয়ে কিভাবে তারা তাদের স্কিলটা ডেভেলপ করতে পারে। এই এবং নলেজ গুলা বাড়াতে পারে। এই জিনিসগুলা নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। সালাউদ্দিন ভাই অনেকদিন ধরে অ্যা ডোমেস্টিক এ কাজ করছেন কিন্তু ইন্টারন্যাশনাল এ আসছেন না। আ তো সেটাও একটা হয়তোবা নিয়ে কাজ করা যেতে পারে। যারা সিনিয়র আছেন উনারা তো আসলে এখন মাঠের থেকে আমার মনে হয় যে টেবিলের কাজটা বেশি ইম্পোর্টেন্ট। যে উনারা হয়তোবা টেবিলে থাকবেন, থেকে হয়তোবা প্ল্যান দিবেন। আ সেইভাবেই আমাদের এজ লেভেলে হয়তোবা কাজে লাগাতে পারি। কারণ জুনিয়র লেভেলে আমি মনে করি যে আপনার ভালো মানের কোচ দরকার। যদি আপনি ছোটবেলা থেকে ভালো জিনিসগুলা শিখতে পারেন, তখন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেয়ে খেলাটা সহজ হয়ে যায়। তো আমাদের কাজ করার কিন্তু অনেক জায়গা আছে আমি মনে করি। এরকম আমি বলব না যে লাস্ট ১৫ বছর কাজ হয়নি। কাজ হয়েছে ডেফিনিটলি, কিন্তু আরো বেশি কাজ হতে পারত। আরো বেশি ডেভেলপ হতে পারত আমার মনে হয়। যে এট লিস্ট আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস গুলা যদি আমরা তৈরি করতে পারতাম। আ দেখেন ইনডোর-টিনডোর যদি আরো বেশি ফ্যাসিলিটিস তৈরি করতে পারত ক্রিকেট বোর্ড, তাহলে হয়তোবা আ প্রত্যেকটা ডিভিশনে যদি সবাইকে সুযোগ করে দিতে পারতো খেলার, অফ সিজনে যেন তারা খেলতে পারে, সেই জিনিসগুলা মিসিং ছিল আমি মনে করি। জি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ক্রিকেট উইথ সামের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং ইন ফিউচার আশা করছি আপনাকে আবারও আমাদের পাশে পাবো। ডেফিনিটলি আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে। ক্রিকেট উইথ সামের সকল দর্শককে আমি এখানেই বিদায় জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই আরো একজন অতিথিকে সাথে নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।